আপনাদের ওইদিকে গরমের অবস্থা কেমন? গরম কেমন আরকি? অনেক গরম। জাস্ট খুবই বাজে অবস্থা একদম। এইদিকেও নিলাম ম্যাম। আচ্ছা, ইতিমধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। আশা করা যায় ভদ্রলোক দ্রুতই আমাদের সঙ্গে যুক্ত হবেন। এছাড়াও নরেন ম্যাম আমাকে আগে এনশিওর করেছেন তিনি হসপিটালে আছেন। তিনি আজকে অনুপস্থিত। সো ওয়েল আমরা একটু অপেক্ষা করি। তারপরে যথানিয়মে আমাদের শো শুরু হবে। ওকে, ঠিক আছে ভাই। সো ওয়েল যেহেতু ঘড়ির কাঁটায় ৯টা বেজে কিছুটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তো আমরা শুরু করব। তো আমরা শুরুতেই যাচ্ছি আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইকে আজকে সাপ্তাহিক হ্যাংআউট ১৯১ তম পর্বে তার নিজের বক্তব্য নিজের কথাগুলো বলার জন্য। হাফিজুল্লাহ ভাই এই সময়টা আপনার। না, দাদার জন্য ওয়েট করলাম তবে সুমন ভাই আমাকে বলল যে দাদা নাকি নিষেধ করে দিয়েছে তার জন্য ওয়েট করতে।
ধন্যবাদ হাফিজ ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে কথা বলার জন্য। আশা করা যায় কমিউনিটির যে নতুন নিয়ম কানুন হয়েছে সবাই সেটার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেবে এবং গতিশীল হওয়ার চেষ্টা করবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। সো ওয়েল এবার ডাকছি আমাদের সকলের প্রিয় আহ, যদিও উইনক্লেস দাদা হয়তো ব্যস্ত আছে, ভদ্রলোক নেই। আমরা ডাকার চেষ্টা করছি আমাদের সকলের প্রিয় সুমন ভাইকে। সুমন ভাই এই সময়টা আপনার। ধন্যবাদ শুভ ভাই। প্রথমেই বলছি যে আমি একটু আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম। গ্লেম.io র একটা এয়ারড্রপ গিভওয়ে চলতেছে। ওইটা মেইনলি নতুন ইউজার ওইগুলো যখন ওই টাস্ক গুলো যখন করবে তখনই আমাদের এখানে মেম্বার বাড়ানো পসিবল হবে। এখন আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা যেহেতু আহ, ইয়েগুলো ওই ওখানে পার্টিসিপেট করবেন তো অবশ্যই ওটা আপনারা যদি লিস্টে থাকতে পারেন তাহলে আপনাদের লাভ। আর আপনারা একটু সবাই টুইটারে ওটা একটু শেয়ার করে দিয়েন, যদি ওটা ভালোভাবে স্প্রেড করতে পারি আমরা তাহলে একটু বেশি ইউজারের কাছে আসলে পৌঁছানো সম্ভব গিভওয়েটা। আহ, আর ওই রকম গিভওয়ে এখন থেকে মাসে দুটো করে দেওয়া হবে এবং দুটোতে ভালো একটা অ্যামাউন্ট প্রাইস করে রাখা হবে। আর পুশ টিমের ব্যাপারে সবাই জানেন পুশ টিমটা হচ্ছে এই সপ্তাহের হট কেক। এখন ওইটার ব্যাপারে অনেকের মনে প্রশ্ন আছে, এখনো সবাই ফুল ভাবে একদম ক্লিয়ার না। দাদা পোস্টের মাধ্যমে জানাবে অথবা নিজেও বলতে পারে, আমি একটু বেসিক আইডিয়া দিই। সেটা হচ্ছে এখন পর্যন্ত ওখানে ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখবেন যে 50,000-এর বেশি পুশ অলরেডি বার্ন হয়ে গেছে এই কদিনের মধ্যে। তো এটা বলতে বাধা থাকে না যে এটা ম্যাসিভ সাকসেসফুল একটা ইউটিলিটি হতে যাচ্ছে পুশের জন্য। আর পুশের ভালো একটা ইউটিলিটি খুবই ইম্পর্টেন্ট ছিল, যেহেতু এটা মিম কয়েন থেকে আমরা আস্তে আস্তে বেরোয় আসতেছি। তো এটার একটা ইউটিলিটি, অনেক ইউটিলিটি আসবে, তবে এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল ইউটিলিটি হচ্ছে এটা। আহ, এখন পর্যন্ত 3,38,000 পুশ এখানে এনার্জি গেইনের জন্য ডিপোজিট অলরেডি করা হয়েছে। 70 জন ইউজার এটা ইউজ করতেছে। তো এটা আস্তে আস্তে পুরো স্টিমিট প্ল্যাটফর্মে ভালো একটা পর্যায়ে চলে যাবে। জাস্ট কল্পনা করুন যখন স্টিম সেল করে অথবা অন্য কয়েন সেল করে মানুষ পুশ বাই করবে প্রতিনিয়ত এবং এটা কনস্ট্যান্টলি হতে থাকবে সব সময়। তার মানে আপনার এই ইউটিলিটিটার পাওয়ার আপনি জাস্ট একবার কল্পনা করেন। তো অল টাইম একটা বাইং প্রেশার থাকবে পুশের উপর। ঠিক আছে। আর এখন যে ফিচার গুলো আছে, ফিচার আরো সামনে আসবে ফিউচারে। আমি 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 নিজেও দাদাকে একটা প্রপোজাল দিয়েছি যে যে আগে যেরকম বিট বট ছিল ওইটা তো আসলে অনেকটাই কেমন হয়ে যায়, মানে স্প্যামিং টাইপের হয়ে যায়। কারণ যে সকল পোস্টের কোনো যোগ্যতা নাই আপভোট পাওয়ার, সেই পোস্ট গুলো জাস্ট কিছু টাকা খরচ করে একটা ভালো অ্যামাউন্টের আপভোট পেয়ে যায়। তো এটারও সমাধান আমি দাদার কাছে প্রস্তাব করছি, দেখা যাক ইন ফিউচারে ওটাও আসতে পারে। আপনারা জাস্ট কিছু পুশ খরচ করে এক্সট্রা কিছু ভোটও নিয়ে নিতে পারেন। ওইটা আসলে এরকম হবে, আরো অনেক ফিচার এখানে অ্যাড করা হবে। সবগুলোই আপনারা এখন প্রথমে অনেকেই ভাবছে যে এটা আমাদের তো লস হলো এতদিন। আসলে প্রথম বিষয় হচ্ছে দাদা ফ্রি ভোটটা অফ করে দিবেন, এটা অনেক আগেই বলছিল। তো এখন ওইটাকে কিভাবে আরো ভালোভাবে ইউটিলাইজ করা যায়, আপনারা আরো ভালোভাবে আরেকটু কিছু অপরচুনিটি নিয়ে এখানে কাজ করতে পারেন। সেটা আসবে কিন্তু একটু সময় লাগবে। জাস্ট আপনারা এটার সাথে একটু অভ্যস্ত হয়ে যান, ইউজড হয়ে যান ধীরে ধীরে। আহ আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে আপনার ওয়ালেটের এনার্জি যখন 50-এর নিচে চলে আসবে তখন ওইটা একটু মনিটর করবেন। ওইটা আবার এনার্জিটা বুস্ট করার জন্য আবার কিছু পাওয়ার আপ করবেন, কারণ ওইটা যখন মাইনাসে চলে আসবে তখন অটোমেটিক্যালি ধরেন আমরা নমিনেশনে দিয়েছি বাট ওই পোস্টটা ওই বট অটোমেটিক ভাবে ওই পোস্টটি স্কিপ করে যাবে, এই সমস্যাটা হবে। তো যার কারণে সবসময় ওইটা একটু মনিটর করবেন। আর একটা বিষয় খেয়াল করছেন হয়তো যে খুবই কম পরিমাণে কাটে ওইটা। আর একটা নির্দিষ্ট ভ্যালুর এগেনস্টে একটা নির্দিষ্ট ভ্যালুর পুশ কেটে নেওয়া হয় ওইটা। হিসাব করলে দেখতে পারবেন ওয়েবসাইটে দেওয়া আছে। তো এটাই হচ্ছে ছিল বিষয়। আর কোনো কোয়েশ্চেন থাকলে টিকিট কাটতে পারেন, আহ, আমাকে ডিএমও করতে পারেন, সমস্যা নেই। এটাই ছিল সবাই। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই পুশি টিম নিয়ে গোছানো কথা বলার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে আশা করা যায় আপনারা সুমন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলেই তার সঠিক উত্তর পেয়ে যাবেন এবং সদ উত্তর পেয়ে যাবেন। তাছাড়া দাদাও যদি যুক্ত হয় তাহলে সে বিষয়ে বলার চেষ্টা করবে। সো ওয়েল আমরা কিন্তু সুমন ভাইয়ের মুখ থেকে বেশ গোছানো কথা শুনলাম। আমি আরিফ ভাইকে খোঁজার চেষ্টা করছি, বাট আরিফ ভাই আছে কি না আমি সেটা দেখার চেষ্টা করছি। হয়তো ভদ্রলোক আহ, এখনো যুক্ত হয়নি।
আমারও তেমনটাই মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আমার জায়গা থেকে কথা একদম খুব গোছানো কথা সবার মতোই। আমি একটু চেষ্টা করি গুছিয়ে কথা বলার। সেটা হচ্ছে আপনাদের টুইটার অ্যাক্টিভিটিস খুব ভালো। যেহেতু এখন কমিউনিটিতে কাজ কাজের পরিমাণটা একটু কম। মানে আগের মতো আর চাপটা নেই। তো সুতরাং সেই দিকটা আপনারা ফোকাস করছেন টুইটারে সেই সময়টা দেওয়ার চেষ্টা করছেন। এটা নিঃসন্দেহে খুব ভালো এবং তারই ধারাবাহিকতায় গতানুগতিক হচ্ছে সপ্তাহের মতো এই সপ্তাহে আরো আ ম্যাসিভ, ম্যাসিভ বলতে এক কথায় দুর্দান্ত হচ্ছে অ্যাক্টিভিটি ছিল। আমি আসলে কল্পনাও করতে পারিনি। ৬১২ টা পোস্ট অলমোস্ট টুইটারে টুইট হয়েছে এবং অ্যাক্টিভ ইউজার ছিল ৫৪ জন এবং সক্রিয় তালিকায় ছিল ৩৪ জন। আর আশা করা যায় আগামীকাল দাদার পোস্টের মাধ্যমে আপনারা যে টুইটার অফ দ্য উইক হয়েছে সেটাও জানতে পারবেন। আর সত্য কথা বলতে গেলে কি যেহেতু প্রত্যেক মঙ্গলবারের দিন একটা করে রিপোর্ট হয়, তো আপনারা চেষ্টা করবেন যে স্টিম অ্যালায়েন্স এর যে কমিউনিটিটা ওখানে কিন্তু আপনাদের পুরো ডেইলি সপ্তাহের হচ্ছে পোস্টটা কিন্তু টুইটারে যে অ্যাক্টিভিটিস গুলো করলেন সেটার হচ্ছে ইমপ্রুভমেন্টটা ওখানে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমার জন্য একটু সহজ হয়। কেননা হচ্ছে দেখেন এখানে যতগুলো ইউজার অ্যাক্টিভ তালিকায় থাকেন আপনারা, তাদের প্রত্যেকের প্রোফাইল কিন্তু আমাকে ঘুরে, ঘুরে দেখতে হয়। তো এটা আমার জন্য ইটস মাই ডিউটি ডেফিনিটলি। তারপরও আমি মনে করি আপনারা যদি একটু কোঅপারেট করেন, আমি আরো সাবলীল হতে পারবো। কারণ আপনারা যত সহজ এবং সাবলীল হবেন আমার সঙ্গে, আমিও ঠিক ততটাই আন্তরিক হব। তো তারপরেও সবাই ভালো করার চেষ্টা করছেন। কেননা ওখান থেকেও আমার একটা হচ্ছে সাপোর্ট দেওয়ার সুযোগ থাকে। ঐদিনও আমি আপনাদের একটা পোস্ট পাঠাই নমিনেশনে। আপনারা কি ওই কমিউনিটি থেকেও সাপোর্ট পাচ্ছেন? যারা এখন তো ৩-৪ সপ্তাহ হচ্ছে, পাওয়ার কথা তো। যারা শুনছেন, যারা ওই পোস্টটা করেন, সপ্তাহ শেষে পোস্টটা করেন, মঙ্গলবারের দিন বা মঙ্গলবারের আগে। আচ্ছা, আমি কিন্তু সবার পোস্টই ওইসব ওখানে দেওয়ার চেষ্টা করি। আর তাছাড়া আপনাদের জন্য আরেকটা যেটা বোনাস সেটা হচ্ছে টুইটার অফ দ্য উইক। এটাও কিন্তু বাই রোটেশনে আমি করার চেষ্টা করি। তো আপনারা যদি আমাকে একটু কোঅপারেট করেন আপনাদের জন্যই ভালো হবে। তবে আহ, এটাও দুঃখজনক অনেকেই কোঅপারেট করছে আবার অনেকেই কোঅপারেট করছে না। তাদেরকে আবার খুঁজে দেখতে হয়। যদিও হিউজ টাইম কনজিউম হয়, তবে ওই যে বললাম ইটস মাই ডিউটি। আমাকে তো আমার কাজ করতেই হবে। তবে আপনারা যত সাবলীল হবেন, সহজ হবেন, আমার জন্য আসলে তত সহজ হবে বা আন্তরিক হবে। সহজ বলতে আন্তরিক হবে আরকি। আমি আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। এটাই ছিল আমার জায়গা থেকে বলার। আর টুইটার অফ দ্য উইক কে হয়েছে এটা হচ্ছে আগামীকাল দাদার পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন বা দাদা আজকে যুক্ত হয়েও বলতে পারে। সো ওয়েল, এবার যাবো আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। ভাই আমার কথা শোনা যাচ্ছে? এটা হয়। ধন্যবাদ ভাই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই লেভেল ৩ এবং ৪ নিয়ে কথা বলতে চাই। আসলে বর্তমানে ক্লাস করানোর মতো কোনো ইউজার নেই। তবে এ সপ্তাহে লেভেল ৫ এর ভাইবা নেওয়া হয়েছে। সেখানে নিপা দাস আপু লেভেল ৫ অতিক্রম করেছে। ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং ওনার যেন পরবর্তী ব্লগিং ক্যারিয়ার শুভ হয় সেটাই কামনা করছি। এবং প্রমোশনের ক্ষেত্রে কিছু কথা বলবো যেগুলো টাস্ক দেওয়া হয়। আমি দেখেছি অনেকেই টিক চিহ্ন দেয় কিন্তু আসলে টাস্ক গুলো কমপ্লিটলি হচ্ছে না। হয়তো দেখা যায় যে টিক চিহ্ন দিয়ে রাখে ১ থেকে ২ ঘন্টা পরে গিয়ে সেই টাস্ক গুলো পূরণ করে। তো এরকম না করলেই ভালো হবে। যখন আপনি করছেন ঠিক তখনই আপনি টিক চিহ্নটা ব্যবহার করবেন। আর পুঁজি স্টিম নিয়ে ইতিমধ্যেই কিন্তু সুমন মামু কথা বলছে। তো আমি একটু ক্যালকুলেশনটা এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। গতকাল একটা পোস্ট করেছিলাম আমি। অনেকেই এই ক্যালকুলেশনটা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তেছেন। অনেকেই ঠিকভাবে বুঝতেছেন না। সেক্ষেত্রে একটু স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করতেছি। এটা আপনারা একটু দেখে নেবেন। শুভ ভাই আর তেমন কিছু বলার নেই। আচ্ছা, যদি হচ্ছে বিস্তারিত বলতেন। এখানে আমাদের যে পুঁজিস্টিক যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলেই কিন্তু বিস্তারিত এই ক্যালকুলেশনটা পেয়ে যাবেন। এখানে লেখা আছে ধরেন আপনি যদি $১ সমপরিমাণ পুশ বার্ন করেন সেক্ষেত্রে আপনি $20 সমপরিমাণ এস্টিমেট ভোট আপনি পেতে পারেন।
ঠিক আছে, এখানে আমি একটা স্ক্রিনশটও দিছি যে এখানে আমার প্রায় $10 ভোট ঢুকছে, সেখানে আমার ধরেন 50 সেন্টের মতো খরচ হয়েছে, যেটা দেওয়া আছে আমাদের এখানে, এবং সেটা বাস্তবেও প্রমাণিত হচ্ছে। সেটারও স্ক্রিনশট আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই। এবং স্ক্রিনশটটা কি আপনারা সবাই দেখেছেন যারা শুনছেন? তো তাহলে দেরি না করে সোজা পুশ স্টিমে যেতে হবে, ওয়েবসাইটটাতে গিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে ওখানে যে আহ, একটা টিআরএক্স অ্যাকাউন্ট দেবে, অ্যাড্রেস দেবে, ওই অ্যাড্রেসে প্রথমে 1 TRX পাঠাবেন। তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েশন হয়ে যাবে। তারপর আপনি আপনার মন মতো পাওয়ার আপ করে নেবেন পুশ। আর আপনার পোস্টে যখন ভোট পড়বে তখন ওখান থেকে কিছু পুশ বার্ন হবে। এই হচ্ছে বেসিক বিষয়। আরো যদি সহজ কথায় বলি, টাকা দিয়ে টাকা ধরো, মানে এটা একদম মানে সোজা বাংলা কথা, মানে শুনতে খারাপ লাগলেও অপ্রিয় সত্য বচন। কেননা দাদা, ফ্রি যে ভোটিং সার্ভিস ছিল আগে, সেটা বন্ধ করে দেবে। মানে টাকা দিয়ে বেশি টাকা ধরো আর কি। হ্যাঁ, র কথা বললাম তো একটু মানে শুনতে খারাপ লাগছে নাকি? যদি একটু লিখতেন। খারাপ লাগলে কিছু করার নাই ভাই, দুঃখিত আমি। আমি সোজাসাপটা কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। ইয়েস। আচ্ছা। সো ওয়েল, আমরা মোটামুটি এবার যাব আমাদের সকলের প্রিয় কিংক্রোজ ভাইয়ের কাছে। কিংক্রোজ ভাই, যদি একটু কাইন্ডলি কথা বলতেন। বোধা হ্যাঁ। নমস্কার সবাইকে। এই টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট নিয়েই শুরুতে কথা বলবো। এই সপ্তাহে দুজনকে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। এই সরি, টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট থেকে তাদেরকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো হয়েছে, এবং অনেকেই পোস্ট করছেন, রেগুলার পোস্ট করছেন, এটা ভালো বিষয়। তবে একটা নির্দিষ্ট সংখ্যক মানে নির্দিষ্ট মাত্রায় অ্যাক্টিভিটিস রাখতে হবে। এখন অনেকেই দেরি করে দেরি করে টুইটের এই বিষয়টা হয়তো অনেকে বুঝতে পারছেন না, যারা ইনঅ্যাক্টিভ রয়েছে তাদের হয়তো এটা একটু বোঝা দরকার। প্রশ্ন থাকলে মনে হয় সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন, এটা কি অ্যাক্টিভিটিজ এটার উপরে বেস করে এখন বেশি হচ্ছে। যারা যেতে পারলেন তাদের অ্যাক্টিভিটি যথেষ্টই ভালো ছিল, এবং যারা যেতে পারলেন না তাদের অ্যাক্টিভিটিস প্রসঙ্গ থাকলে অ্যাক্টিভিটিস কিছুটা দুর্বল। যাই হোক, আশা করবো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং সিএম ভাই তো বললেন লেভেল 5 এর কথা। আহ, অভিনন্দন তাকে ভেরিফাইড মেম্বার হিসেবে। আমার বাংলা ব্লগে সম্প্রতি 39তম ব্যাচের ভেরিফাইড মেম্বার হিসেবে অভিনন্দন রইল আপনার জন্য। তো ধন্যবাদ শুভদা, আপনাকে ধন্যবাদ সবাইকে। ওকে কিংক্রোজ ভাই, ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবার যাবো আমরা আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যাম লিখে তার মতামত দেওয়ার চেষ্টা করবে। আমরা একটু সবাই স্ক্রিনে ফোকাস করব। ওকে, ম্যাম কিন্তু ইতিমধ্যে লিখে দিয়েছেন, তেমন কিছুই বলার নেই, সবাই সবকিছু ঠিকঠাক আছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো মোটামুটি এই ছিল আমাদের প্রথম পর্বের আমাদের পক্ষ থেকে যে বিষয়গুলো বলার থাকে সেটা আমরা ঠিকঠাক মতো ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি। আর কমিউনিটি নিয়ে আসলে এখন বর্তমানে তেমন কিছু বলার নেই, কেননা হচ্ছে নতুন যেহেতু ইউজার নেওয়া হচ্ছে না, সবাই আসলে এখানে পুরনো মানুষ, তো সবাই আগের বিষয়গুলোই খুব ঠিকঠাক ভালো মতো ভাবে
পরিশুদ্ধ এবং পরিপক্কভাবে জানে। তো সুতরাং এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। নতুন যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের টিম থেকে বলে দেওয়া হয়েছে। আহ, সেটা আপনারা হচ্ছে বিভিন্ন যে কিন্তু পুশ নিয়ে কিন্তু গিভওয়ে আসছে, সেদিকে নজর রাখবেন। পুশের যে নতুন নতুন ইউটিলিটি তৈরি হচ্ছে, পুশ স্টিম, সেখানে কিভাবে হচ্ছে পুশ পাওয়ার আপ করবেন, কিভাবে সেটা আহ, কাজ করবে, সেই বিষয়গুলো কিন্তু বলেছে। তো সুতরাং সেই দিকে ফোকাস করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর ডেইলি টাস্কের ক্ষেত্রে যে কথাগুলো বলেছে এগুলোই আসলে এখন দিন শেষে মেইন কথা। আর পুরোনো যেগুলো কথা 4 বছর থেকে তো শুনছেনই। আমি যদি ভুল না বলি, যদি আপনারা একটু রেসপন্স করতেন কাইন্ডলি, তাহলে আমার জন্য ব্যাপারটা মানে বুঝতে সুবিধা হতো আর কি। ওকে, তো তারপরেও কিছু কথা তো বলতে হবেই, আর কিছু কথা অবশ্যই বলা দরকার। সেটা হচ্ছে যেমন এবিবি ফান্ড, ফান্ড করে আর্ন করুন, প্রসেস গুলা কিন্তু ঠিক আগের মতনই আছে, জাস্ট একটু করে খালি একটু পুশ কেটে নেবে, ঠিক আছে? তো ফান্ড করে আর্ন করবেন, আর সঙ্গে আপনাদের কিন্তু ওই যে ওখানে কোশ্চেন দেওয়ারও কিন্তু একটা চ্যানেল আছে, ওখানেও কোশ্চেন দিবেন। আর ফিচার্ড পোস্টের যে ব্যাপারটা সেটাও কিন্তু ঠিক আগের মতনই আছে, মানে সবকিছুই আগের মতনই আছে, ঠিক আছে? জাস্ট মাস থেকে একটু পুশ কেটে নেবেন। আর রবিবারের আড্ডা চলছে একদম দুর্বার গতিতে, কোনো ঝুট ঝামেলা নেই। আশা করা যায় আহ এই সপ্তাহে আমরা মান্থলি যে হচ্ছে ফিচার পোস্ট গুলো হচ্ছে সিলেকশন হয়েছে, মনোনীত হয়েছিল, সেটা নিয়ে তার উপরে ভিত্তি করে আমরা আড্ডা দেওয়ার চেষ্টা করব। আর প্রতিনিয়ত আপনারা চেষ্টা করবেন, আপনারা ডেফিনেটলি ভালো ভালো পোস্ট করেন, আপনাদের পোস্টগুলোকেই কিন্তু ফিচার্ডের জন্য মনোনীত করা হয়। তো যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে, আচ্ছা, কাজ যেটা আছে, এখন একটা কাজ শুধু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি পুশ স্টিম। মানে আপনাকে স্টিমেট থেকে, আমার বাংলা ব্লগ থেকে সাপোর্ট পেতে হলে যে কাজটা করতে হবে, যেটা আপনি ডেলিগেশন দেওয়ার মাধ্যমে পাচ্ছেন, সেটা কিন্তু পাবেনই, ঠিক আছে? তার বাহিরে যে সাপোর্ট গুলো আছে, যেটা এতদিন আমরা হচ্ছে আপনাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এর উপর দেখে আমরা হচ্ছে দিতাম, সেইটা একটু ভিন্নতা এসেছে। ভিন্নতা বলতে গেলে কি, সেখানে নতুন করে আরেকটা আপনাকে হচ্ছে একটা জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে, সেটা আমাদের ওয়েবসাইট, সেটা হচ্ছে পুশ স্টিম, ঠিক আছে? ইতিমধ্যে কারা কারা করেছেন এখানে কাজ? পুশ স্টিমে অ্যাকাউন্ট খুলেছেন কারা কারা? রেজিস্ট্রেশন করেছেন কারা কারা? আচ্ছা, সার্ভারটা মানে ওয়েবসাইটটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা করেছেন তাদের সবাইকে। আচ্ছা, ওখানে দেখবেন আপনার কোন পোস্টের এগেইনস্টে কতটুকু পুশ কেটেছে এবং কতখানি ভোট পেয়েছেন, সবকিছুই কিন্তু ইন ডিটেইলস দেওয়া আছে। এই ব্যাপারটা কি লক্ষ্য করেছেন আপনারা? আচ্ছা, ওখানে দেওয়া আছে। আচ্ছা, আমি তারপরেও বলার চেষ্টা করছি। দেখবেন এটা ফিচারটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে?
দেখেন আমি অ্যানাউন্সমেন্ট চ্যানেলে কিন্তু দিয়েছি। ওখানে রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন, ইস্টিমেট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে সুন্দর করে কিন্তু ঢুকতে পারবেন। তারপরে হচ্ছে হোমে যাবেন, ওখানে পাওয়ার আপ পুশ আছে, বার্ন পুশ আছে, বুস্ট, এস্টিমেট, পোস্ট, না অল ইন ডিটেইলস দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরেও যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে টিকিট কেটে যোগাযোগ করার চেষ্টা করবেন, সুমন ভাইয়ের সঙ্গে কথা বলবেন, তাহলে কিন্তু সুমন ভাই কিন্তু ইন ডিটেইলস আপনাদেরকে বলে দেবে। ব্যাপারটা কি একদম ক্লিয়ার? যদি একটু দয়া করে লিখতেন। আচ্ছা, এই কাজটা কিন্তু গত ২ দিন হলো শুরু হয়ে গিয়েছে এবং এখন থেকে কিন্তু আমরা যদি হচ্ছে আপনাদের পোস্টগুলো যদি নমিনেশনে পাঠাই, বাট আপনার যদি হচ্ছে ওই পুশ আ ইয়াতে যদি পুশ স্টিমে যদি আপনার হচ্ছে পুশ যদি না থাকে পাওয়ার আপ করা, তাহলে কিন্তু আপনি কিন্তু ভোট পাবেন না। ঠিক আছে? আর ওটা মাঝে, মাঝে চেক করবেন যে কতখানি কমে গেল। কমলেই আবার রিচার্জ করবেন। রিচার্জ করার প্রসেসটা খুব ইজি। তো আমার মনে হয় না যে এই ব্যাপার নিয়ে আর নতুন করে কিছু বলার আছে। তারপরেও যদি কারো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ফিচার পোস্টের ক্ষেত্রে যে কথাটা বলছি, ফিচার পোস্ট হচ্ছে অবশ্যই আপনাদের পোস্টগুলোকেই কিন্তু প্রতিনিয়ত প্রাধান্য দেওয়া হয়। আহ এবং আপনাদের পোস্টগুলোকেই কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় এবং সেখান থেকে আপনাদের আর্নিংটা যাতে আরেকটু বৃদ্ধি হয় সেজন্য কিন্তু ফিচার পোস্টের জন্য মনোনীত করা হয়। সো একটু চেষ্টা করবেন পোস্টগুলো যত্নশীলভাবে সুন্দরভাবে করার জন্য। তাহলে আহ, আপনাদের জন্যই ভালো হবে আরকি। আর প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করে কিন্তু আমি একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এবিবি ফান্ড, সরি, এবিবি চ্যারিটি নিয়ে। তো আপনারা চাইলে ওইদিন আপনারা হচ্ছে যে কোনো পরিমাণ লিকুইড স্কিম আমাদের চ্যারিটি অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন বা চাইলে পোস্টের মাধ্যমেও বেনিফিশিয়ারি দিতে পারেন। এটা আপনারাই আপনাদের হচ্ছে এটা আপনাদের উপরেই হচ্ছে নির্ভর করছে যে আপনারা কোন প্রসেসে কি করবেন। চাইলে পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দিতে পারেন কিংবা চাইলে লিকুইড স্কিমও দিতে পারেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফান ওয়াল, এই কথাটাও কিন্তু বললাম যে চ্যানেলটা, সেখানে চাইলে আপনারা কোশ্চেন ড্রপ করতে পারেন। আবার সেই কোশ্চেন যদি সিলেক্ট হয় তাহলে কিন্তু সেখান থেকে আপনারা 10% বেনিফিশিয়ারি পেয়ে যাবেন। আর ওখানে যে কোশ্চেন গুলো কমেন্ট গুলো করেন সেই কমেন্ট গুলো যদি সিলেক্ট হয় তাহলে কমেন্ট থেকেও আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে রবিবারের আড্ডায় যারা অতিথি হিসাবে আসে তাদের জন্য যেমন শুভেচ্ছা সম্মানী থাকে, তেমনটা যারা রবিবারের আড্ডায় শ্রোতা হিসেবে থাকে আচ্ছা, কৌশিক দা এবং অনেকেই লিখছেন তাহলে তো এইভাবে তো পুশ আরো পুশের দাম বৃদ্ধি পাবে এবং পুশ বার্ন হয়ে যাবে। এখন প্রত্যেকটা টোকেনের তো কিছু ইউটিলিটি থাকে। যদি আপনাদের এই ব্যাপারে আরো গভীরে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা টিকিট কাটবেন। আমার মনে হয় সেটাই ভালো হবে।
আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা সহজ একটা কথা চিন্তা করার চেষ্টা করেন। আমরা যখন প্রথম আহ, মনে হয় 5,000 পুষের নেওয়ার কথা দাদা বলছিল, তখন ওই 5,000 পুষের দাম ছিল 27 সেন্ট। তো এখন 5,000 পুষের দাম কোথায় চলে গেছে? তো এখন 2012 সালে একটা বিটকয়েনের দাম ছিল, 12 সাল না 10 সালের দিকে দাম ছিল কয়েক সেন্ট। সেই বিটকয়েন এখন 1 কোটি টাকার মতো। তো প্রত্যেকটা জিনিসের যদি কার্যকারিতা না থাকে তাহলে তো ভ্যালু বাড়বে না ভাই। আমার মনে হয় আমি এক কথায় সবাইকে সহজ ভাবে বুঝাইতে পেরেছি বিষয়টা। ওয়েল, তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে এবিবি ফিচার নিয়ে তো বললাম, রবিবারের আড্ডা নিয়েও তো বললাম। তো একটু চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রেখে এগিয়ে চলতে হবে। এগিয়ে চললেই মোটামুটি বেশ ভালো আর্নিং করতে পারবেন এবং আপনাদের জন্য বেশ ভালো ভালো সুযোগ সুবিধা ক্রিয়েট হচ্ছে, এবং যা কিছুই ক্রিয়েট হচ্ছে সব আপনাদের জন্যই ভালোভাবেই ক্রিয়েট হচ্ছে। আর দাদা একটা সময় নিজে কমিটমেন্ট করেছিল। তানহা আপু, হাফিজুল্লাহ ভাই, তানহা আপু প্রশ্ন করেছেন স্টিমের দাম কি বাড়বে ভাই? দেখেন, তানহা আপু, আসলে এখানে কোনো কিছুই নিশ্চিত না। এই জিনিসটা আমরা শুরু থেকেই বলছি। এখন আপনি যে পজিশনে আছেন, সিমিলার পজিশনে আমিও আছি। বাড়লে আপনার জন্য লাভ হবে, আমার জন্য লাভ হবে, এবং দাদা যে ভোট দিচ্ছে দাদার জন্য লাভ হবে। সবকিছুই বাড়বে, আপস অ্যান্ড ডাউন, এটাই তো মার্কেটের খেলা। আপনারা একটা জিনিস প্রচন্ড গুলিয়ে ফেলছেন। যে প্রশ্নগুলো আমরা দেখছি সেটা, আমি তো একটা কথা একটু আগেই বললাম যে সব কিছুই হচ্ছে ঠিক আগের মতনই থাকবে। জাস্ট আপনার ওয়ালেটে যদি মনে করেন হচ্ছে, আচ্ছা আপনার ফোনে ব্যালেন্স, সিমে ব্যালেন্স থাকলে আপনি তো কথা বলতে পারেন নাকি? সিমে ব্যালেন্স না থাকলে তো আর কথা বলতে পারেন না। তো ব্যাপারটা এখানেও সেম, মানে আপনার এখান থেকে ভোট পেতে হইলে, মানে বাংলা ব্লক থেকে ভোট পেতে হলে আপনাকে হচ্ছে পুশ স্টিমে অ্যাকাউন্ট করতে হবে, ওখানে আপনার হচ্ছে পুশ রাখতে হবে। এটা আমাদের আসলে করার কিছু নেই, এটা আসলে আমাদের প্রতিষ্ঠাতার কথা। আপনার পোস্টগুলো আমরা কিউরেশনে পাঠাচ্ছি। এখন আপনার যদি হচ্ছে পুশ স্টিম ওয়ালেটে যদি হচ্ছে পাওয়ার আপ করা পুশ না থাকে, সেখান থেকে যদি পুশ বার্ন না হয় তাহলে আপনি ভোট পাবেন না। এটা একদম সিম্পল হিসাব। যদি ওখানে পুশ থাকে, একটু পুশ কাটবে, সেটার বিনিময়ে আপনাকে এখানে ভোট দেওয়া হবে এস্টিমেটে। কারণ কোনো কিছুর যদি কার্যকারিতা না থাকে তাহলে তো সেটার গুরুত্ব তো বাড়ে না। সমাজের চিত্রটাই তো এটা। ওয়েল, আচ্ছা যাই হোক, আমি মনে হয় একটু আপনাদেরকে বুঝাইতে পারিনি নাকি? হয়তো একটু হচ্ছে কঠোরভাবে বললাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যেটা বলেছি সেটা একদম উন্মুক্তভাবে, সহজভাবে হচ্ছে
ভিতরের কথাটা বলার চেষ্টা করেছি। আচ্ছা, এই সপ্তাহেও তেমন কোনো কন্টেস্ট নেই। আর সুমন ভাই ইতিমধ্যেই কিন্তু পাওয়ার আপের রেজাল্ট দিয়ে দিয়েছে। আপনারা সেদিকটাতে একটু খেয়াল করবেন। আর বলতে না বলতে আমাদের কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। তো আমরা তার মুখ থেকেই আপনাদের যে এত কনফিউশন, আপনাদের যে প্রথম থেকে যে শুরু থেকে যে প্রশ্নগুলো করছেন বা সুমন ভাই যে কথাগুলো বলেছে, আহ, আমাদের বিশ্বাস দাদা আমাদের থেকে আরো সুন্দর করে ভালো করে আপনাদের মাঝে বলতে পারবে ব্যাপারটা। তো আমরা দাদার কাছে যাব এবং দাদার কাছ থেকে কথা শোনার চেষ্টা করব। দাদা, এই সময়টা আপনার। হ্যালো। জি দাদা। হ্যাঁ, বলুন। দাদা, সবাই আগ্রহী পুশ স্টিম নিয়ে জানার ক্ষেত্রে এবং পুশ সিস্টেমটা করা হয়েছে যেহেতু মানে আমরা এরকম আলাদা আলাদা কমিউনিটি আর থাকবে না ভবিষ্যতে, যেমন আমার বাংলা ব্লগ, ট্রাম ফ্যান ক্লাব এরকম থাকবে না, আর অনলি এস্টিমেট নির্ভর থাকবে না। এটা আমরা তো নতুন পুশ চেইন তৈরি করতে চাচ্ছি, সেখানে ইন্টিগ্রেটেড থাকবে আর একটা অপরচুনিটি থাকবে পুশ দিয়ে ভোট পাওয়ার জন্য। এই জন্য পুশ সিস্টেমটা রেখেছি। আর আস্তে আস্তে, কারণ একটা ক্লোজড কমিউনিটি থাকলে আস্তে আস্তে কি হয়, একঘেয়েমিতা চলে আসে, কারণ সেম ব্যক্তি সেম জিনিসে বারবার জয়েন করতে করতে বা লিখতে এরকম করতে করতে ওর একটা একঘেয়েমি চলে আসে এবং এটা আস্তে আস্তে জনপ্রিয়তা হারায়। এর জন্য এটা একদম সম্পূর্ণ নতুন ভাবে ডিজাইন করার চিন্তা ভাবনা করছি আমরা। একটা দল থাকবে অথর, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যেমন ফেসবুকে থাকে কন্টেন্ট ক্রিয়েটর, আর একটা দল থাকে অডিয়েন্স। ইউটিউবেও তাই। ইউটিউবে কি সবাই ইনকাম করে? করে না। ফেসবুকে কি সবাই ইনকাম করে? করে না। কিন্তু সবাই মজাটা উপভোগ করে। আর যারা ইনকাম করে তারা তাদের মতো কন্টেন্ট, তাদের বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক এইভাবেই আমরা সাজাবো এরপর থেকে। মানে সেখানে মজাটা বেশি হবে, প্লাস যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে থাকবে তারা কাজ করতে পারবে। সেখানে এস্টিমেটেড থেকেও কিছু ইনকাম আসবে, প্লাস অ্যাডভার্টাইজমেন্ট থেকেও কিছু ইনকাম আসবে। এইভাবে আস্তে আস্তে করতে চাচ্ছি। ফুল সিস্টেম করার উদ্দেশ্যই হলো আস্তে আস্তে কমিউনিটি বাউন্ডারিটা তুলে দেওয়া, যে এই আমার বাংলা ব্লগ একটা রেস্ট্রিক্টেড কমিউনিটি, কেউ ঢুকতে পারে না, এ করতে পারে না এরকম, বা নিয়ম কানুনে খুব কড়াকড়ি এসবও তুলে দেওয়া হবে, রেস্ট্রিকশন তুলে দেওয়া হবে। এইসব কারণেই পুশ সিস্টেমটা তৈরি করা। পুশ সিস্টেমে কিছুই না, জাস্ট অ্যাকাউন্ট খোলা, এস্টিমেট ইউজার, এক্সিস্টিং এস্টিমেট ইউজার নেম দিয়ে খুলতে হবে। আপনি অন্য নেম দিয়ে চেষ্টা করলে পারবেন না খুলতে, সেই রেস্ট্রিকশনটা আছে। আপনার একটা এস্টিমেট অ্যাকাউন্ট থাকতে হবে, পুশ সিস্টেমের কথা হলো তাই। আর পুশের একটা ট্রন ওয়ালেট থাকতে হবে যেখানে পুশ থাকবে। ফার্স্ট অ্যাকাউন্ট খুলে ইমেল ভেরিফাই করলে দেখবেন একটা পুশ পাওয়ার অফ ক্লিক করলে দেখবেন একটা অ্যাড্রেস দেয়, সেখানে ফার্স্ট টাইম বলে লাল কালিতে লেখা থাকে যে অন টিআরএক্স দিয়ে অ্যাক্টিভেট করতে বলে। আপনি অন টিআরএক্স দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। এখন ম্যাক্সিমাম 5 মিনিটস ওয়েট করা লাগে, এই টাইমটা কমিয়ে দেবো, এরপরে 1 মিনিট 1.5 মিনিট এরকম রাখবো। তারপরে দেখবেন রিফ্রেশ করলে ওই লেখাটা চলে যাবে, তার মানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এইবার আপনি পুশ ডিপোজিট করলে ওই সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে আপনার ওয়ালেটে অটোমেটিক্যালি ডিপোজিটেড হয়ে যাবে। এবার আর কিছু করার দরকার নেই। পোস্ট করবেন, ভোট পড়বে। ধরুন নিয়ম হলো যে ক্যালকুলেশনটা হলো $10 ভোট পেলে 50 সেন্টের মতো পুশ বার্ন হবে। হ্যাঁ, মানে $100 প্রতি $100 ইনকামে আপনার $5 সমান পুশ বার্ন হবে। এটা নিয়ম। আর আপনি আপনার ইনকামটা মাই আর্নিংস ট্যাবে ক্লিক করলে আপনার ইনকামটা দেখতে পারবেন, বা মেনুতে ক্লিক করলে আপনি কত ইনকাম করলেন, কত পুশ পাওয়ার আপ করলেন, কত পুশ বার্ন করলেন, আর কত ডলারের ভোট পেলেন, এটা ওখান থেকে মাই আর্নিংসে দেখাবে। আর বার্ন হিস্ট্রিতে ক্লিক করলে আপনার কোন পোস্টে কোন কিউরেটরের ভোট থেকে কত ডলার পেলেন আর তার এগেনস্টে কত পুশ বার্ন হলো, এটা হিস্ট্রি থাকবে আপনার। এবিবি কিউরেশনের থেকে যে ভোট পান সেটা এগেনস্টে কোনো পুশ বার্ন হবে না, বা আদার্স যেসব কিউরেটার্স আছে তাদের ভোটের থেকে বার্ন হবে না। বার্ন হবে শুধুমাত্র কিউরেটার্স, রয়্যাল ম্যাক্রো, ফটোম্যান, আর এমই, আমার বাংলা ব্লগ, এবিবি স্কুল, ট্রন ফ্যান ক্লাব, সাইফক্স আর হাংরি গ্রিফিন। এই কটা অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র ভোট পড়লে সেইগুলোর এগেনস্টে আপনার পুশ বার্ন হবে। আর এটা নন প্রফিট ইনিশিয়েটিভ। নন প্রফিট বলতে এই যে পুশটা আপনারা ডিপোজিট করে বার্ন করছেন, এটা বার্ন না আসলে, কারণ এই ওয়ালেট থেকে মুভ হবে না কখন।
এই ওয়ালেটেই আপনি চেক করে দেখতে পারেন সবসময় যে আপনি যে অ্যাকাউন্টে ডিপোজিট করছেন সেটা কোথাও চলে যাচ্ছে কিনা, দেখবেন সেটা কোথাও চলে যাচ্ছে না, সেটা আজীবন পড়ে থাকছে, মানে এই ওয়ালেটে একবার ঢুকবে কিন্তু বেরোবে না। এই জন্য খুব বড় অ্যামাউন্ট করলে কিন্তু একটা বিপদ হতে পারে, কারণ এটা কিন্তু নন ট্রান্সফারেবল, নট মুভেবল এবং নন উইথড্রোবল, মানে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন না, মুভ করতে পারবেন না এবং উইথড্র করতে পারবেন না। এটা লকড, বার্ন, এটা আসলে বার্ন হয়ে যাবে। যেহেতু আপনি বার্ন করছেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে কোনো প্রফিট করছি না, অর্থাৎ আপনি কিন্তু পুশ পেমেন্ট করে ইনকাম করছেন না, এখানে পুশটা বার্ন করে ইনকাম করছেন। মানে বার্ন টু আর্ন বলেছিলাম না একদিন, যে বার্ন টু আর্নের একটা প্রোগ্রামেটিক অ্যাপ্লিকেশন আনবো, সেটা হচ্ছে এটা। এর জন্য অবভিয়াসলি নিয়ম কানুন খুব শিথিল করা হবে একদম, আর এরপর থেকে উন্মুক্ত করে দেওয়া হবে, ইউনিভার্সাল কমিউনিটি থাকবে। আর এস্টিমেটে তো ম্যাসিভ সেলার আছে। গতকাল রাত্রে আমি $6.5 লাখ একটা বাই অর্ডার বসিয়ে রেখেছিলাম স্টিমিটে, সকালে ঘুম থেকে উঠে দেখি এসে ফিলাম, তার মানে কোন এক পার্টি এসে $6.5 লক্ষ স্টিম সেল দিয়েছে, মানে হিউজ সেলার আছে এখনো স্টিমিটে। এটা না যাওয়া অব্দি এই সেলার এত স্টিম পেয়েছে কোথায়, তার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এসবিডি কোলাপস এর সময়। আমরা দেখেছি এসবিডি কোলাপস এর সময় 40 লাখ এসবিডি স্টিমে কনভার্সন হয়েছে, এটা আমরা এই ট্রানজাকশনটা দেখেছিলাম আমরা। তো $40 লাখ যদি স্টিমে কনভার্সন হয়, দাম তখন ছিল মানে 18 সেন্ট 17 সেন্ট, তার মানে প্রতি ডলারে 2.5 কোটি। 2.5 কোটি স্টিম ছিল ফ্রি স্টিম, যেটা মার্কেটে আছে, যেটা সেল করবে আসলে। এই 2.5 কোটি আর প্লাস ধরুন আরো 1.5 কোটির মতো, 4 কোটি স্টিম সেল নাও অব্দি পুরোপুরি স্টিমের দাম বাড়বে না। আর স্টিমের যে দাম যা পতন আছে, এটা স্বাভাবিক, মানে এটা আমরা আশা করেছিলাম যে এরকম পতন হবে, কারণ এসবিডি ক্লাবস হয়ে গেছে তো, এই কারণে। এজন্য এটা নিয়ে যারা বুদ্ধিমান তারা নিয়ে চিন্তিত না এসব, কারণ তারা এই 4 কোটি স্টিম সেল না অব্দি কখনো দাম বাড়বে না, এটা 100%। আচ্ছা, আমার মনে হয় দাদার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর তো কোনো বিষয়ে তাহলে হচ্ছে আর একটা কমিউনিটি যদি বদ্ধ কমিউনিটি থাকে, সেম পার্সন সেম টপিক থাকলে একঘেয়েমি তা আসতে বাধ্য। এটা পৃথিবীতে কোনোদিন কিছু, যদি আপনি ফেসবুকে আগের ইন্টারফেসই থাকতো, ফেসবুকের ইউজার যদি নেওয়া বন্ধ থাকতো, তাহলে ফেসবুক জনপ্রিয় হতে পারতো না। মানদাতা জিনিসে একই জিনিস বারবার দেখতে দেখতে মানুষ আর ইউজ করতো না। পরিবর্তন আনা চাই, পরিবর্তন, অর্থাৎ ইনফ্লো আউটফ্লো দুটোই থাকবে, ঢুকবে বেরোবে। এরকম না থাকলে কোনো কমিউনিটি গতি পায় না, এবং তার সিস্টেম চেঞ্জ আনতে হবে, টপিকস চেঞ্জ আনতে হবে, তার বিভিন্ন ইসে চেঞ্জ আনতে হবে। এগুলো না থাকলে মানুষ আস্তে আস্তে একঘেয়েমিতার কবলে পড়বে, কারণ আমরা তো মানুষ, আমরা একই জিনিস বারবার করতে পছন্দ করি না। আর আপনি যতই মূল্যপ্রেমী হন না কেন, প্রতিদিন যদি মূল্য দেওয়া হয় আপনাকে, তো একদিন আপনি বিদ্রোহ করে বসবেন যে না, আমি আর মূল্য খাবো না, কারণ একঘেয়েমিতা চলে আসবে। এটাই বাস্তব। দাদা আমরা কি কন্টিনিউ করব? হ্যাঁ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, বেশ গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। আশা করা যায় সবাই বুঝতে পেরেছে, এবং আমরা নেক্সট যাওয়ার জন্য চেষ্টা করছি। আমি এখনো খোঁজার চেষ্টা করছি আরিফ ভাইকে, তবে আরিফ ভাই হয়তো সামহাও কোনো কাজে ব্যস্ত হয়ে আছে। সো ওয়েল, হ্যাঁ, জি ভাই। তো ঠিক আছে ভাই, তাহলে আমরা সরাসরি কুইজে যাচ্ছি। আপনি কন্টিনিউ করেন, আর সঙ্গে সুমন ভাই, সিয়াম ভাই এবং টিঙ্কল ভাই তো আছে। Well,
জি ভাই। কামিনী সবার আগে দিয়েছে সুন্দর ভাই। জি ভাই, এটাও প্রথমে দিয়েছিল শ্যামসুন্দর ভাই, কিন্তু ওনার তো একবার হয়েছে, এরপরে ইমন ফখরুল। হ্যাঁ হ্যাঁ, এইগুলো। জি ভাই, সব উত্তর আগে দিয়ে দেয়। হায় হায়, এরা দেখেও নাই। যাক, এটা তো মজা হলো ভাই। ডেড বল।
কমা এবং হাইফেন সব ব্যবহার করছে। এটা হচ্ছে এই জি ভাই। কুইজ বলবো তাই? জিলেপি জিলেপি। বলছি। কোন বিষয়ে করব? আহ, বাংলা সাহিত্য, ঠিক আছে। উম, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে বাংলা সাহিত্যে নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছিলেন আরো অনেকেই। দুটো নাম বলতে পারলেই যথেষ্ট। একজন পেয়েই যেতেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি মারা যান। আর মারা গেলে আসলে মরণোত্তর নোবেল প্রাইজ দেওয়ার নিয়ম ছিল না তখন কোনো। এখনো নেই, বিশেষ ক্ষেত্রে অনেক সময় দেওয়া হতে পারে। আচ্ছা, দুটো নামও দরকার নেই, একটা নাম বলতে পারলেই হবে। একজন মনে হয় পেয়েছে, মনে হয় ইউনুস হবে কি করে? ইউনুস তো বাংলা বাংলা সাহিত্যের জন্য, বাংলা সাহিত্য সম্পর্কিত বলে। সঠিক উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আহ, উনার মানে না শুধু মনোনীত না, উনি ওই বছর পেয়ে যেতেন আসলে। দুর্ভাগ্যক্রমে মানে নোবেল প্রাইজের 3 মাস আগে উনি মারা যান। মারা যেহেতু মৃত্যু হলে আর কাউকে দেওয়া হয় না, এই কারণে আর ওনাকে মানে জাস্ট মনোনীতই থেকে যান, ওনাকে আর দেওয়া হয়নি। এছাড়াও বনফুল, তারপর আর একজন কি যেন বিভূতিভূষণের নাম ছিল মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামও মনোনীত হয়েছিল। 3 জনের নাম মনোনীত হয়, আমি মনে পড়ছে না, তবে একজন বিভূতিভূষণ, একজন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর একজন বনফুল মনে হয় খুব সম্ভবত। এটা বলে তো বিশ্ব রেকর্ড হতো। বেশি মনোনীত হলে। তাই তারাশঙ্কর কেউ লিখেছে কেউ? অসংখ্য লিখে রেখেছে। বিভূতিভূষণ হবে, কিন্তু সত্যজিৎ রায় হলে তো হবে না, সত্যজিৎ রায় তো আর সাহিত্যে পাননি।
না, এখানে কেউ হবে না তো, সত্যজিৎ রায় তো রং অ্যান্সার। তাহলে তো দাদা সঠিক উত্তর কেউ দেয়নি। আর একটা বলি তাহলে, বাংলা ভাষায় সার্থক উপন্যাস সর্বপ্রথম কোনটিকে বলা হয়? কার লেখা? উপন্যাসের নাম এবং লেখকের নাম দুটোই বলতে হবে। এখন কে লিখেছে, দুর্গেশ নন্দিনী হবে আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে। জি ভাই, উনি সর্বপ্রথম লিখছে। দুর্গেশ নন্দিনী শুধু সার্থক উপন্যাস বললে ভুল হবে, সাথেও উনি মানে বঙ্কিমচন্দ্র সেই আমলে যখন হিন্দু মুসলিম সংঘাত তুঙ্গে ছিল, সেই সময় হিন্দু মুসলিমের প্রথম প্রেম দেখান এই দুর্গেশ নন্দিনী উপন্যাসে। এটা একটা মানে খুব সাহসী পদক্ষেপ ছিল, যেটা দাঙ্গা বেঁধে যেতে পারতো হয়তো এই উপন্যাসটাকে কেন্দ্র করে। তারপরেও হ্যাঁ, হ্যাঁ। আর এরপরে হিন্দু মুসলিমের লড়াই দেখিয়েছিলেন আনন্দমঠ উপন্যাসে। তো সেটা আহ, খুব বিতর্কিত হওয়াতে পরবর্তী, না ভুল হচ্ছে, ফার্স্ট লড়াইটা দেখিয়েছিলেন ইংরেজদের সাথেই, বিতর্কিত হওয়ার পরে উনি, আচ্ছা একটা কল এসেছে, 1 মিনিট। শ্যামসুন্দর ভাই কত ফাস্ট দেখছেন ভাই, বলার সাথে সাথে উত্তর রেডি। জি ভাই, দুই তরফ থেকেই একটু মজা পাওয়া যেত, কে আগে দিবে। ওনারা টাইপ করলে তো ধরেন আমরা উত্তর দিতে দিতে মানে মনে 2-3 বার হয়ে যায় উত্তর দেওয়া, এতটাই ফাস্ট। জি ভাই, এটা অনেক বেশি মজা লাগতো, যদি কেউ একজন দিছে তো ওইটাই কপি করে সবাই দিয়ে দিচ্ছে। মাঝে মাঝে তো ইচ্ছে করে ভুল উত্তর দেওয়া হয়তো। তো এটা তো মনে হয় পেরেছে, তাই না, দুর্গেশ নন্দিনীটা? জি দাদা। ঠিক আছে, আর একটা বলি তাহলে, বাংলাদেশের সাহিত্য থেকে বলি ধরি একটা, হুমায়ুন আহমেদের প্রথম সার্থক উপন্যাসের নাম বলতে হবে। এই বইটাই পড়েছি আমি, ভালো লেখা খুব।
সঠিক উত্তর হবে নন্দিত নরক। আসছি আসছি। এটা একটা আসছে 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 ট্র্যাজেডি নভেল বলে, কারণ এখানে একটা খুনও থাকে, ফাঁসিও থাকে এবং অপরাধও থাকে আসলে এর ভিতর। আমার মনে আছে যে লাস্ট লাইনটা মনে হয় এরকমই ছিল যে ও যখন বাবা ছেলে বসে থাকে, তার বাবার আর এক আগের পক্ষের সন্তান যার ফাঁসি হয়, যে জ্যোৎস্নায় চারিদিকে দিক দিগন্ত ভেসে যাচ্ছে, তখন আস্তে আস্তে চাঁদের আলোটা কমে আসে, এরকমই একটা ছায়া পড়ে যায়, এরকম একটা বর্ণনা ছিল যেটা খুব ইয়ে করে দেয় মানসিক মনকে। হুম, ঠিক আছে। এটা মনে হয় কুইজ হয়েছে সবগুলো, তাই তো? জি দাদা, 2টা হয়েছে। প্রতিদিন কেক কাটায় বাড়ি, আমি তাহলে একটু কেক কাটতে যাই বাচ্চা কাছে থাকলে। জি দাদা। আপনারা শুরু করে দিন। হাফিজ ভাই, আমার এখানে সবার আগে ইমন 42 কে দেখাচ্ছে। ঠিক আছে। So, well, দীর্ঘ সময় থেকে কুইজ চলছিল এবং যারা খেলেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং সঙ্গে ধন্যবাদ দাদাকে একটু বাড়তি এন্টারটেইন করার জন্য, এবং তাছাড়া ধন্যবাদ হাফিজুল্লাহ ভাই, সুমন ভাই, সিয়াম ভাই এবং ইমপ্রোজ ভাই এবং যারা কুইজ খেলছিলেন তাদের সবাইকে। সো কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাব আমরা হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট করার জন্য, যার হোল ক্রেডিট আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইংপ্লেস দা। টায়ার 1-এ আছেন এজিএস আজিম, বিজয় 1, ইসরাত মিম, পূর্ণিমা 14, কে সোনিয়া, অঙ্কন, পারুল 19, নীলাম সামন্ত, শাপলা দত্ত, এন রকি 71, মহিন আহমেদ, ভিডিও ম্যান, রিপন 40, ইমন 42, জনি প্রিন্স, জামাল 7, শিমুল আক্তার। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 1-এ। টায়ার 2-তে আছেন তানহা 001, রায়ান 111, সাইমা আক্তার, রিয়াদ X2, হেলাল উদ্দিন, মোহাম্মদ 786, ফাতেমা 001, মোস্তাফিজ 001, বৃষ্টি 1, আবু বক্কর 121, কাজী রায়হান, কৌশিক চাক 123, মনিরা 999, নেবলু 123। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2-তে। টায়ার 3-তে আছেন তানজিমা, সেলিনা 75, হায়দার ইমতিয়াজ, মাকসুদা কাউসার, গ্রিন 015, মাহফুজুন নিতা। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3-তে। এরই মাঝ দিয়ে আমাদের দ্বিতীয় পর্বের যে সেগমেন্ট গুলো ছিল তা শেষ হয়ে গেল। আর এবার যাবো আমরা এন্টারটেইনমেন্ট পর্বে। আমি দেখছি সেখানে কারা কারা আছেন। Well, আজকে দেখি সব কবিতা। শুরুতেই ডাকছে আমাদের সকলের প্রিয় নীলাম সামন্ত। হ্যালো, হ্যালো, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? গরম একটু। ভালো আছে থাকে, গরমকালে গরম হবে নাকি ঠান্ডা হবে? তা অবশ্য ঠিক। শীতকালে বলেন কি ঠান্ডা কি কি ঠান্ডা, আবার গরমকালে বলেন কি গরম কি গরম। কোন দিকে যাবেন? এ তো মহা মুশকিল না? একদম ঠিক। তবুও গাছ লাগাতে হবে। গাছ লাগালেই গরম কমে যাবে। প্রচুর একদম প্রচুর ঠিক গাছ বলেছেন। লাগাতে হবে। প্রচুর। জঙ্গল বাড়াতে হবে। মানে আমি যে জায়গাটাতে থাকি, এটা হয়তো বাড়িয়ে বলছি না। যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনে বা যারা আমার এখানটাতে এসেছিল তারা তো জানেই যে আমার রুমটা যেখানে, আমি যেখান থেকে এরকম কথা বলছি, তার জানালাটা খুলে দেওয়াই আছে। মানে যতদূর চোখ যাবে শুধু গাছ আর গাছ, আম গাছ আর আম গাছ, আর তাহলে তো সামনে বাঁশ ছায়া ঝাড়। পাবেন। হ্যাঁ, তাহলে গরম কেন এত? আর তবে তারপরেও গরম যেভাবে আর কি। গ্লোবালাইজেশন হয়েছে গরম তো বাড়বেই। শুধু একটা জায়গায় কয়েকটা বেশি গাছ আছে বলে তো নয়, প্রচুর বড় বড় জঙ্গল কেটে ফাঁকা করে দেওয়া হয়েছে। তার এফেক্ট তো হবে। ওইটাই। সবই তো ক্রিয়া আর প্রতিক্রিয়া। নিউটন তো বলে গেছে, আমি আর কি বলবো। হ্যাঁ, অবশ্যই। যাই হোক, কবিতা পাঠে যাই।